আসসালামু আলাইকুম। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যে সংঘাত চলছে সেই বিষয়ে সর্বশেষ বিস্তারিত কিছু জানার চেষ্টা করব। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুরস্ক। তুরস্ককে নিয়ে একটি নতুন তথ্য সামনে এসেছে, সেই বিষয়ে আলোচনা করব। এছাড়া দক্ষিণ এশিয়ায় বা চীন, ভারত, পাকিস্তানকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়েও আলোচনা করব। শুরুতে যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যে চলমান সংঘাত রয়েছে সেই বিষয়ে আলোকপাত করি, তাহলে সর্বশেষ যে তথ্য রয়েছে সেটি হলো আলোচনা চলছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে সময় বেঁধে দিয়েছিল যে রাতের মধ্যেই ইরানকে সাড়া দিতে হবে, না হলে ভয়াবহ পরিস্থিতির হবে, সেটি যে হুমকি ছিল সেটি বোঝা যাচ্ছে। এবং এই বিষয় নিয়ে এর আগেও আলোচনা করেছি। অর্থাৎ শান্তি আলোচনাটা একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেটি আসলে কতটা সফল হবে সে বিষয় নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে এই কথাটি নতুন করে উঠে এসেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য ছিল সেই আধিপত্য এখন শেষ হতে চলেছে। এটি এখন শুধু সময়ের ব্যাপার। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যে নেগোশিয়েট করার চেষ্টা করছে সেটি এখন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আর কোনো অপশন নেই। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে শেষ মুহূর্তে যে একটি মরণ কামড় দেওয়া, এবং সেই মরণ কামড়টি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হবে শেষ ফাইসালা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদ কায়েম করে এসেছে এতদিন মধ্যপ্রাচ্য ঘিরে, সেই আধিপত্যবাদ ধ্বংস হবে সেই মরণ কামড়টি দেওয়ার পরে। এখন সেটি কবে ঘটবে বা কতদিনের মধ্যে ঘটবে সেটি বলা যাচ্ছে না, কিন্তু ঘটবে এটি বোঝা যাচ্ছে। সেটি কাল হতে পারে, পরশু বা তরশু, 2 মাসও হতে পারে, 2 বছরও হতে পারে, কিন্তু এরকম একটি ঘটনা ঘটবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালানোর আগে ইরানের উপরে একটি মরণ কামড় বসাবে, এরকমটি ধারণা করছে। শুধু এটা আমি না, যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও এই কথাই বলছেন। আফগানিস্তান থেকে যেমন লেজ গুটিয়ে পালাতে হয়েছে, ভিয়েতনাম থেকে যেমন লেজ গুটিয়ে পালাতে হয়েছে, মধ্যপ্রাচ্য থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রকে পালাতে হবে, লেজ গুটিয়ে পালাতে হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে এখন দাদাগিরি করবে, আধিপত্য কায়েম করবে ইরান, সেই সম্ভাবনাটাই দেখা যাচ্ছে। এটি হলো মোটামুটি আজকে যে ইরানের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে চলমান সংকট, সেই সংকট নিয়ে মোটামুটি একটি ধারণা আমাদের। পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো তুরস্ক। আমি এর আগে প্রায় 1-1.5 মাস আগে বলেছিলাম যে তুরস্ক আক্রান্ত হতে পারে, এই আশঙ্কাটা প্রকাশ করেছিলাম। এটির আরেকটি কারণ ছিল, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যখন পেরে উঠছে না যুদ্ধের মাঝামাঝি একটি সময় এসে কিন্তু বলেছিল যে তারা কুর্দিদেরকে এই ইরানের সঙ্গে যুদ্ধে কাজে লাগাবে। এবং এই কুর্দিরা আসলে বিভিন্ন সময়ে প্রতারিত হয়েছে, বিভিন্ন দেশ তাদেরকে ব্যবহার করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রের দ্বারা প্রতারিত হয়েছে। ইহুদিদের যেমন রাষ্ট্র ছিল না, কুর্দিদেরও কিন্তু তেমন কোনো রাষ্ট্র নেই। কুর্দিস্তান আসলে কোনো ঘোষিত কোনো রাষ্ট্র না, তারা সেখানে বসবাস করে। এর ফলে এই সুযোগটা অনেকেই কাজে লাগিয়েছে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা হুমকিও দিয়েছিল কুর্দিদেরকে যুদ্ধে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাবে, কিন্তু সম্ভবত কুর্দিরা ইতিবাচক কোনো সাড়া না দেওয়ায় সেই মিশন থেকে যুক্তরাষ্ট্র একটু পিছিয়ে গিয়েছে। এবং আমরা জানি এর মাঝখানে কিন্তু চেচেন যোদ্ধারা, যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে তারা স্থল যুদ্ধে নামবে ইরানের বিরুদ্ধে, ইরানে স্থল যুদ্ধ পরিচালনা করবে, তখন চেচেন যোদ্ধারা ইরানের পক্ষে যুদ্ধ করার একটি ঘোষণা দিয়েছিল। এই সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ওই মিশনটা থেকে একটু সরে পড়েছে, সটকে গিয়েছে বা অফ করে রেখেছে, কিন্তু টার্গেটে পরিণত হয়েছে কিন্তু তুরস্ক।
পরবর্তী টার্গেট তুরস্ক, এরকম একটি শিরোনামে আমার একটি ভিডিও আছে। আমি আসলে এই যে কুর্দিদের ব্যবহার করা নিয়ে, এই কুর্দিদেরকে যুদ্ধে জড়িয়ে ফেলাকে কেন্দ্র করে একটি আশঙ্কা প্রকাশ করেছিলাম মাত্র। তখনকার পরিস্থিতিতে হয়তো বিষয়টা অকাল্পনিক মনে হয়েছিল, কিন্তু আমি এই কথাটা আরো কয়েকবার বলেছি এবং সেটি এখন মানে বেশ বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে। তার বেশ কিছু নিদর্শন ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেই প্রকাশটা খুব গুরুত্বপূর্ণ ভাবে খুব শিগগিরই ফলাও করে হয়তোবা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। গত কয়েকদিন থেকে, প্রায় ৩-৪ দিন থেকে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন এবং দ্য জেরুজালেম পোস্ট তুরস্ককে ঘিরে বেশ কিছু প্রতিবেদন এবং কিছু ছবি প্রকাশ করে আসছে, একেবারে নিখুঁত ভাবে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে। কেন সেটা নিয়ে বিস্তারিত আলাপ করি আমরা, তাহলে আরো আমাদের একটি পরিষ্কার ধারণা হয়ে যাবে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন কাউকে টার্গেট করে তখন কিছু বয়ান তৈরি করে। সেই বয়ানটা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে তারা এই বয়ান চালিয়ে এসেছে, কোথাও কোথাও সফল হয়েছে, কোথাও কোথাও বিফল হয়েছে। যেমন ধরুন বাংলাদেশেও এই প্রচেষ্টা চলেছে এক সময়, সেটি হলো জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ। বাংলাদেশের যে বিগত সরকারটি ছিল, সেই সরকারও সেই জায়গাটা কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করেছে, অর্থাৎ নিজের ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য স্বীকার করেছে, মানে বিশ্বের কাছে তুলে ধরেছে যে বাংলাদেশে জঙ্গি বা সন্ত্রাসী আছে এবং ক্ষমতাকে মানে আলিঙ্গন করে চেয়ারটাকে, মসনদটাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নাটকও সাজিয়েছে। সেটা এখন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। সে যাই হোক না কেন, মানে এরকম করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বয়ান তৈরি করে। সুতরাং তুরস্ককে ঘিরে এখন ইসরায়েল একটি নতুন নাটক তৈরি করতে যাচ্ছে, অর্থাৎ একটি বয়ান তৈরি করতে যাচ্ছে। তুরস্ক ন্যাটো সদস্য, সুতরাং ইউরোপকে তুরস্কের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য, ভুল বোঝানোর জন্য একটা প্রক্রিয়া শুরু করেছে। সেই প্রক্রিয়াটা কি? দ্য জেরুজালেম পোস্টে কন্টিনিউ যে খবরটি প্রকাশিত করা হচ্ছে যে তুরস্ক হামাসকে প্রশিক্ষণ দিচ্ছে, অর্থাৎ বোঝানোর চেষ্টা করছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভাষায় হামাস হচ্ছে একটি সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, সুতরাং ইউরোপকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তুরস্ক জঙ্গিদেরকে বা সন্ত্রাসীদেরকে লালন পালন করে এবং তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। খুব হাস্যকর এবং গাঁজাখড়ি কথা হলেও সত্য যে এটা ইসরায়েল এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। হামাস কোন পথে তুরস্কে যাচ্ছে, সেখানে প্রশিক্ষণ নিচ্ছে, আবার কোন পথে তুরস্ক থেকে ফিরে আসছে এটা কিন্তু পরিষ্কার করেনি। সুতরাং এটা একটা গাঁজাখড়ি গল্প ছাড়া আর কি হতে পারে। এটি আমাদের কাছে গাঁজাখড়ি মনে হলেও তারা কিন্তু একটি বয়ান তৈরি করার চেষ্টা করে যাচ্ছে সূক্ষ্ম কৌশলে। এখানে আরো কিছু বোঝার আছে। তারা এর পাশাপাশি আরো বলছে যে মিলিয়ন মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে তুরস্ক হামাসকে। হ্যাঁ, এই যে খবরগুলো প্রকাশিত হচ্ছে এই খবরের মধ্যে আংশিক সত্যও আছে। এই যে মিলিয়ন মিলিয়ন ডলার যে আসছে তুরস্ক থেকে, এটা সত্য, কারণ ত্রাণ সহায়তা তো দেয় ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে তো বিভিন্ন ত্রাণ সহায়তা পাঠায়, মুসলিম দেশ হিসাবে পাঠায়, সদকা ফিতরা, এই যে এইসব দান অনুদান এগুলো তো দেয়, এটা তো বাংলাদেশও দেয়। মুসলিম দেশগুলোর ভিতরে অনেক দেশই তো এটা করে, আমাদের বাংলাদেশও তো করে। এখন এই যে আমরা যে ত্রাণটা পাঠাই, যে সহায়তা পাঠাই, এইটা কোনো হামাস সদস্য গ্রহণ করতে পারবে না এরকম কি কোনো শর্ত দেওয়া থাকে? এটা কোনো সুযোগ আছে? তা তো নেই। সুতরাং তুরস্ক থেকে যে মিলিয়ন মিলিয়ন ডলার আসে এটা সত্য, কিন্তু সেটা যে হামাসকে দেয় তার কিন্তু কোনো প্রুফ নাই। এখন হামাস হয়তো পেতে পারে, খেতে পারে, কারণ হামাস তো ফিলিস্তিনেরই বাসী, ফিলিস্তিনেরই নাগরিক, সুতরাং সেটি তো হতেই পারে। এই দিক থেকে কিছুটা সত্য, কিন্তু হামাসকে ট্রেনিং করাচ্ছে তুরস্ক, এটা একটা মানে হাস্যকর কথা। তবে হ্যাঁ, যেমন ফিলিস্তিনের অনেক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে তো বসবাস করছে, স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করছে। আমরা জানি যে ফিলিস্তিনের অনেক মানুষ এখন বাস্তুচ্যুত, তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো তো করছে, করার চেষ্টা করছে। এরকম কিছু মানুষ, এরকম কিছু নাগরিক তো তুরস্কেতেও রয়েছে। সুতরাং
তারা তুরস্কে যে স্বাভাবিক জীবনযাপনটা সেটি করার চেষ্টা করছে। অর্থাৎ তুরস্কে বেশ কিছু শুটিং ক্লাব রয়েছে, সেই ক্লাবে গিয়ে যদি কেউ এন্টারটেইনমেন্ট করে সেটা তো কোনো অপরাধ না। এখন সেটিকে যদি বলা হয় যে সেটা আসলে শুটিং ক্লাবে হামাস গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে, প্রশিক্ষিত হচ্ছে, এটা কি গালগল্প, মানে এটা কি হাস্যকর কথা, সেটি তো আমরা বুঝতেই পারছি। কিন্তু ভয়ের বিষয়টা হলো, আশঙ্কের বিষয়টা হলো, এই বয়ানটা কিন্তু ইসরায়েল তুরস্কের এগেনস্টে তৈরি করছে। সেটা হয়তোবা কয়েকদিন থেকে খুব বড়সড় আকারে প্রচার করা শুরু করেছে, হয়তোবা সহসাই আমরা দেখতে পাবো এটি আরো বড়ভাবে ফলভাবে প্রচার প্রসার হচ্ছে। কেননা এই যে তথ্য সন্ত্রাসী করে থাকে কিন্তু এই রাষ্ট্রগুলো, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই তথ্য সন্ত্রাসী করে আসে গণমাধ্যম দিয়ে, কারণ তাদের হাতে শক্তিশালী অনেকগুলো গণমাধ্যম রয়েছে। তারা এই প্রচেষ্টাটা অতীতেও করে এসেছে। আগেও বলছি যে তারা কোথাও কোথাও সফল হয়েছে, আবার কোথাও ব্যর্থ হয়েছে। এখন তুরস্ক যে টার্গেটে পরিণত হয়েছে এটি এখন তা একেবারে প্রমাণিত হচ্ছে। অর্থাৎ তুরস্ক টার্গেটেড, এটা আর কোনো বিকল্প নেই, এটাকে মানে কাল্পনিক রূপরেখায় চিন্তা করার কোনো সুযোগ নেই। কেন? আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই রাষ্ট্র দুটি এরা তো যুদ্ধবাদ দেশ, এরা যুদ্ধ ছাড়া ভালো থাকতে পারে না। এখন কথা হলো যে তুরস্কের পেছনে লেগে বা তুরস্কের সঙ্গে যুদ্ধ করে কি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল পেরে উঠবে কি না সেটি তাদের কাছে মুখ্য না। তো ইরানের সঙ্গে যে পেরে উঠবে না কম বেশি একটা ধারণা ছিল, কিন্তু তারপরে তো হামলা করে বসলো, ক্ষতি তো করলো, একটা যুদ্ধ বিগ্রহের মধ্যে তো লিপ্ত হলো। সুতরাং মানে যুদ্ধ ছাড়া এদের মানে এরা শান্তি প্রিয় না, এদের কাছে শান্তিটা, সভ্য শান্ত ভাবে থাকাটা এদের কাছে ভালো লাগে না। এই কারণে তারা তুরস্ককে এখন আক্রান্ত করবে। এক্ষেত্রে কিছু ক্যালকুলেশন রয়েছে। আসলে বৃহত্তর স্বার্থে কখনো কখনো ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিতে হয়, দেয়, অনেকেই দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল হয়তো বা সেটি করতে পারে। অর্থাৎ কখনো কখনো শত্রু থেকে বন্ধু হয়, আবার বন্ধু শত্রুতে রূপান্তরিত হয়। এই যেমন ধরুন চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের তো একসময় দহরম মহরম সম্পর্ক ছিল, তাদেরকে বিভিন্ন রকম সার্বিক সহায়তা করেছে, বাণিজ্যিক সহায়তা করেছে। এক সময় যুক্তরাষ্ট্রের মার্কেটে সয়লাভ ছিল, বাজার সয়লাভ ছিল চীনা পণ্যে, এই সুযোগগুলো তারা দিয়েছে। কেননা তারা ভেবেছে চীন তাদের কাছে নিরাপদ। এই নিরাপদ ভাবনা যখনই ভাবে তখনই তারা ওই রাষ্ট্রকে সাহায্য সহযোগিতা করে থাকে। কিন্তু যখনই দেখে যে তার বলয় থেকে কেউ বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে, তখনই তাকে টার্গেটে পরিণত করে বা শত্রু হিসাবে গণ্য করে। ইরানের সঙ্গে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু যখনই ইরান তার নিজের বলয়ে নিজস্ব চিন্তা ভাবনা থেকে রাষ্ট্রকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে গিয়েছে, তখনই কিন্তু যুক্তরাষ্ট্রের চোখে শুল হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি দেখি তুরস্ক, এই তুরস্কের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক ছিল, কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এখন যে সম্পর্কটা রাশিয়ার সঙ্গে তুরস্কের হয়েছে, অথচ সোভিয়েত যখন ভেঙে যায় তখন কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কে ঘাঁটি করেছিল, পরমাণু অস্ত্রের ঘাঁটি করেছিল, 12টি পরমাণু অস্ত্র তুরস্কে পাঠিয়েছিল এবং তখন তুরস্ককে বলেছিল যে এই অস্ত্রগুলো তোমাদের, এগুলো আর আমরা ফেরত দেব না কখনো। তুরস্ক তো মহা খুশি, এবং তুরস্ক তখন বলেছিল যে তাহলে এক কাজ করো, এই যে পরমাণু অস্ত্র এটা আমরাও ব্যবহার করতে পারবো, তোমরাও ব্যবহার করতে পারবে। অর্থাৎ এর যে চাবি আছে, এর চাবি একটা থাকবে তোমাদের কাছে, একটা থাকবে আমাদের কাছে। অর্থাৎ চাইলেই তুমি ব্যবহার করতে পারবে না, চাইলেই আমিও ব্যবহার করতে পারবো না, চাইলে উভয়ই ব্যবহার করতে পারবো, এরকম একটি নেগোশিয়েট হয়েছিল। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, এবং তুরস্ক কিন্তু তখন প্রচার করতো যে এই অস্ত্রগুলো, অর্থাৎ পরমাণু অস্ত্রগুলো তুরস্ক, এইটা বলতো তুরস্ক। পরবর্তীতে দেখা গেল রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা নেগোশিয়েট হলো। নেগোশিয়েটটা কি, যে আমার আশপাশ থেকে তোমার যে পরমাণু অস্ত্রগুলো আছে, চেম্বার গুলো আছে, এগুলো সরিয়ে ফেলো, আর তোমার আশপাশে আমাদের যে চেম্বার গুলো আছে সেগুলো আমরা সরিয়ে ফেলবো। এই নেগোশিয়েটটা যখন হলো তখন সে তুরস্কের কাছ থেকে এই 12টি পরমাণু অস্ত্র ফেরত নিতে চাইলো। তখন তুরস্ক কি বললো, যে না, এটা তো তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো, এই অস্ত্রটা এখন আমাদের। তখন বললো যে হ্যাঁ, এটা তো তোমাদেরই, কিন্তু এই অস্ত্রগুলো বেশ পুরাতন,
নতুন বা আপডেট ভার্সনের যে অস্ত্রগুলো আমরা তৈরি করছি এইগুলো তোমাদের কাছে পাঠাবো, এই বলে তুরস্ক থেকে সেই অস্ত্রগুলো নিয়ে গেল। আজও পর্যন্ত কোনো আপডেট ভার্সন তুরস্কে কিন্তু আর পৌঁছায় নাই। সুতরাং তুরস্কের সাথেও যে দহরম মহরম সম্পর্কটা ছিল সেটি এখন শত্রুতে রূপান্তরিত হয়েছে। কেন? তুরস্ক যখন শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিচিতি অর্জন করতে শুরু করেছে তখনই তাদের চক্ষু সুরে দাঁড়িয়েছে। আসলে আমরা জানি যে মুসলিম দেশগুলো, চীনের কথা বাদ, চীনের অপশনটা দিয়ে পরে আলোচনা করছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই দেশগুলোর কাছে মুসলিম দেশকেও নিরাপদ না। ইরানের ভেতরে মুসলিম আছে, সুতরাং এই মুসলিমের গন্ধ যেহেতু আছে ইরান নিরাপদ না। তুরস্ক মুসলিম দেশ, এই কারণে তুরস্ক তাদের কাছে নিরাপদ না। যদিও তুরস্ক অনেক বেশি সেকুলারিস্ট, অনেক বেশি মানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ম নিরপেক্ষতাই মুখ্য বিষয় নয়। এই ধর্ম নিরপেক্ষতার মানদণ্ড নির্ণয় হয় দুইটি বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন পাকিস্তানের সাথেও সম্পর্ক রয়েছে, সে বিষয়ে পরে আসছি। তো এই যে আমি বললাম যে আমি তো ধর্ম নিরপেক্ষ, এই আমি ধর্ম নিরপেক্ষটাকে প্রুভ করতে গেলে দুইটি বিষয়ের উপর ডিপেন্ড করতে হয়। তাতে যদি আমি ধর্ম নিরপেক্ষ নাও হই তাতেও কিছু যায় আসে না। অর্থাৎ আমি যদি অতিমাত্রায় সাম্প্রদায়িক হই তাতেও কিছু যায় আসে না যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছে, কিন্তু ওই দুইটি মানদণ্ড থাকতে হবে। সেই মানদণ্ড দুইটি হচ্ছে, একটি হলো স্বার্থ এবং শর্ত। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং শর্ত যে মেনে চলতে পারবে সেই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু। এর বাইরে আমি সেকুলারিস্ট কিনা, আমি কি, আমি কোন ধর্মের, এইটি তাদের কাছে মুখ্য না। মুখ্য হচ্ছে স্বার্থ এবং শর্ত। অর্থাৎ এই যে স্বার্থ আর শর্তের বেড়াজালে পাকিস্তান আটকা। যেহেতু মুসলিম দেশ আসলে এই জন্য মাঝখানে এই কথাটুকু একটু বলে রাখলাম। সুতরাং তুরস্ক যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের এই বলয় থেকে বেরিয়ে গিয়েছে, সুতরাং তুরস্ক আর নিরাপদ নয়। সুতরাং যেভাবে মানে ইসরায়েল ছক কষছে তুরস্ককে আক্রান্ত করার জন্য, সেই ছকটা খুব দ্রুতই হয়তো বা একটা সফলতার মুখ দেখতে পারে। আগেই বলছি, যেমন ইরানের যুদ্ধে তারা একটি ধরা খেলো, অর্থাৎ তারা একটি পরাজয় মেনে নিল। তুরস্কের সঙ্গেও এরকম একটি পরাজয় হবে না জয় হবে সেটি পরের কথা, কিন্তু এটা স্পষ্ট বার্তা যে এর পরবর্তী টার্গেটের শিকার হতে যাচ্ছে, এর পরবর্তী টার্গেট তুরস্ক, এটি এখন পরিষ্কার। যার সাইন হিসাবে, নিদর্শন হিসাবে ইসরায়েলের গণমাধ্যমগুলো এই বয়ানটি এখন তৈরি করছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন। এই যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে দহরম মহরম সম্পর্ক ছিল, এই দহরম মহরম সম্পর্কটা যেন সাপে নেউলে পরিণত হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় শত্রুর নাম হলো চীন। এটা কেন? এটির মৌলিক কারণ হচ্ছে চীনের তিনটি বিষয় খুবই ডেভেলপ করেছে। চীন যে তিনটি বিষয় ডেভেলপ করেছে সেটি হলো, এক নাম্বার হলো অর্থনীতি, দুই নাম্বার হলো বাণিজ্যিক, তিন নাম্বার হলো সামরিক শক্তি। এই যে তিন শক্তি মিলে চীনের যে শক্তি অর্জন করেছে তা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। বিশ্ববাসী হুমকি মনে করুক আর না করুক, যুক্তরাষ্ট্র চীনকে হুমকি মনে করে। কেন? একদিক থেকে চীন অর্থনৈতিক ভাবে যেমন শক্তিশালী হয়েছে, বাণিজ্যিক ভাবে শক্তিশালী হয়েছে, সামরিক ভাবে শক্তিশালী হয়েছে। তাদের সঙ্গে টেক্কা দেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, একেবারেই প্রায় অসম্ভব। লড়াই হলে ফলাফল কি হবে সেটি পরের কথা, কিন্তু লড়াইয়ের বাইরে যে লড়াইটি চলছে সেই জায়গায় যে চীন এগিয়ে আছে, এই ক্যালকুলেশনটা মানে সাদামাটা ভাবে করলেই মানে ফলাফলটা আমরা বুঝতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীন এখন কতটা অগ্রসর হয়েছে বা কতটা এগিয়ে রয়েছে। যেমনটি পাকিস্তানের সঙ্গেও, তো পাকিস্তান তো মুসলিম রাষ্ট্র, যে কথাটি বলছিলাম যে পাকিস্তানও তো তাহলে মুসলিম রাষ্ট্র, কিন্তু পাকিস্তান তো আবার সেকুলারিস্ট না, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু কিভাবে হচ্ছে? ওই যে স্বার্থ এবং শর্ত, এই দুইটি মেনে চলেছে পাকিস্তান। কিন্তু সংকটটা হচ্ছে এখন চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে চীনের বলয়ের মধ্যে ঢুকে পড়েছে। চীনের বলয় থেকে এখন মানে পাকিস্তানকে বের হওয়া খুব কঠিন হবে।
খুবই কঠিন হবে, বেরোতে পারছে না। এবং পাকিস্তান, চীন এবং বাংলাদেশ, মিয়ানমার এই রাষ্ট্রগুলোর সমন্বয়ে কিন্তু আরেকটি বলয় তৈরি হতে যাচ্ছে, এরকম একটি সম্ভাবনার কথাই বিশেষজ্ঞরা বলছেন এখন। এটা বেশ কিছুদিন আগে থেকে এই ধরনের মানে একটা আলাপ আলোচনা চলছিল, তো সেটা হয়তো এখন খুব শীঘ্রই একটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এ কারণে ভারত কিন্তু বেশ ভয় পাচ্ছে। ভারতের ভয়টা হলো ওই জায়গাতে, অর্থাৎ ভারত বাংলাদেশকে নিয়ে যে ভয়টা পাচ্ছে, কারণটা হলো বাংলাদেশটা এখন রীতিমতো চীনের বলয়ে ঢুকে পড়ছে, সেটা তো আটকাতে পারছে না। এটা এতদিন যেভাবে ভারত বাংলাদেশকে তার বলয়ের মধ্যে আটকে রেখেছিল, সেইটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। এখন চীনের বলয়ে ঢুকে পড়ছে, যে কারণে কি হচ্ছে, তার চারপাশ ঘিরে শত্রুতে রূপান্তরিত হয়েছে। ওইদিকে চীন তার শত্রু, এদিকে পাকিস্তান তার শত্রু, এদিকে বাংলাদেশ যদি চীনের বলয়ে ঢোকে স্বভাবতই বাংলাদেশও তার শত্রু, এটা ভাবছে। সুতরাং বাংলাদেশকে নিয়ে তার ভয়টা হলো এই জায়গাতে। সুতরাং দক্ষিণ এশিয়াতে নতুন করে একটি বন্দোবস্ত হতে যাচ্ছে, সেই বন্দোবস্তটা ভারত বুঝতে পারছে যে তার জন্য কতটা প্রেশার ক্রিয়েট হবে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু, ইসরায়েলের বন্ধু, তারা মার খাচ্ছে, আবার অন্যদিকে পাকিস্তান মাথা চাড়া দিয়ে উঠছে। সুতরাং ভারতের এখন মাথা ঠিক নেই, মোদী সরকারের মাথা গোজার ঠাঁই নেই ঠিক মতো, তার রাষ্ট্রের ভেতরে এখন নানা সংকট দেখা দিবে, এটি স্বাভাবিক বিষয়। এই ভয়টা থেকেই এখন তারা বিভিন্ন রকম অপকৌশল করার চেষ্টা করবে। তারা তো মাঝখানে ইসরায়েলের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক করেছিল। এরকম মানে এই যে ভারত এখন যে চাপে পড়বে, অর্থাৎ পাকিস্তান, চায়না, বাংলাদেশ, এই তিন দিক থেকে যে তিনটা রাষ্ট্রের মাঝখানে এখন ভারত, যেমন বাংলাদেশের তিন পাশ ঘিরে ভারত, ঠিক তেমনি এখন ভারত মাঝখানে চারপাশ ঘিরে হলো তার শত্রুরা, মনে পড়ছে তা। অর্থাৎ চীন কিন্তু এই জায়গায় ভারতকে একটু ছাড় দিবে না, কারণ এই এই এলাকায় এখন ভারত পাকিস্তান মানে চীনের বড় শত্রু হলো ভারত। সুতরাং টক্করটা হবে অন্যভাবে। পাশাপাশি চীন এবং তাইওয়ানের মধ্যে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি প্রায়ই আমরা দেখি, এবং তাইওয়ানকে চীনের আওতায় আনতেই হবে। মানে চীনের আধিপত্যবাদ যদি কায়েম করতে হয়, তাহলে তাইওয়ানকে মানে তার বলয়ে আনার কোনো বিকল্প নেই, সেটা দুদিন আগে বা পরে এটা হওয়ার সম্ভাবনাটাই বেশি। আরেকটি বিষয় হলো, ওই যে বললাম শত্রু কখনো বন্ধুতে রূপান্তরিত হয়, বন্ধু শত্রুতে রূপান্তরিত হয়, এটা এই কারণে বললাম। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা ইরানের সঙ্গে যে নেগোসিয়েটটা করতে চাচ্ছে, যদি এটি হয়, অর্থাৎ ইরানকে যদি ছাড় দেয়, তাহলে হয়তোবা ইরানের সঙ্গে তারা আরো একটু গভীর সম্পর্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা জানি না, যদিও ইরানের পক্ষ থেকে আদৌ এই কাজটি করবে কিনা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই নেগোসিয়েটটা করবে কিনা সেটি জানি না। কিন্তু পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটি হলো এই যে আমরা জানি ইউক্রেন যুদ্ধর বিষয়টা কিন্তু এই ইরান যুদ্ধের কারণে ধামা চাপা পড়ার মতো পড়ে গিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার আধিপত্য ধরে রাখতে চায়, টিকিয়ে রাখতে চায়, তাহলে সে রাশিয়ার সঙ্গে কোনো নেগোসিয়েট করতে পারে। অর্থাৎ রাশিয়া যেদিকে ঝুঁকবে, পাল্লাটা সেদিকে ভারী হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং যদিও এটা আমি কাল্পনিক কথা বলছি, এটি আমি ধারণা প্রসূর হয়ে বলছি, আনুমানিক একটি কথা বলছি, কিন্তু এই কথাটির যেমন ভিত্তি নেই, কিন্তু একেবারে অগ্রাহ্য করার সুযোগ নেই। যারা বিশেষজ্ঞ আছেন তারা হয়তো বা বিষয়টা যদি মানে আমার কথার সঙ্গে একমত হবেন কিনা জানি না, কিন্তু আমার কথাটা যে একেবারে ফেলে দেওয়ার মতো আমি সেটা মনে করি না। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তার আধিপত্যবাদ টিকিয়ে রাখার জন্য রাশিয়ার সঙ্গে কোনো নেগোসিয়েট করলেও করতে পারে। হ্যাঁ, রাশিয়ার সঙ্গে তুরস্কের একটা ফ্রেন্ডশিপ রয়েছে, এটা সত্য। রাশিয়া হয়তো বা তুরস্ককে অনেক সহায়তা করবে, কিন্তু এই যে বিভিন্ন জায়গাতে রাশিয়াকে ছায়া যুদ্ধে লিপ্ত করা, তুরস্ক আক্রান্ত হলে রাশিয়া সেখানে সাপোর্ট করবে, ওদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া লিপ্ত রয়েছে, এদিকে ইরানকে একটা সমর্থন দিয়েছে। এই যে একটি মানে যুদ্ধবাজ দেশগুলোর এটি একটি কৌশল আসলে, অর্থাৎ রাশিয়াকে এঙ্গেজ রাখা। কিন্তু এর মধ্য দিয়েও তারা চেষ্টা করবে হয়তোবা, এটা আমি আবারও বলছি এটি ঠিক সেটি নয়, কিন্তু হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রাশিয়ার সঙ্গে একটা নেগোসিয়েট করতেও পারে।
ইউক্রেনকে ছেড়ে দিয়ে রাশিয়ার হাত ধরতে পারে। এই সুযোগটি আছে, এই সম্ভাবনাটা একেবারে আমার মনে হয় না উড়িয়ে দেওয়ার মতো। কিন্তু সেটি আসলে কথার কথা বললাম, তবে এখনো অপেক্ষা করতে হচ্ছে আর কতদিন পরে তুরস্ক আক্রান্ত হবে এবং তুরস্ক আক্রান্ত হলে রাশিয়া তার ভূমিকা কি রাখবে, এই বিষয়গুলো আমাদের সামনে দেখতে হবে, অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু মোট কথা, এই মৌলিক কথা যেটি সেটি হলো যে আমি যে কথাটি বলেছিলাম যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে নেগোশিয়েটটি হওয়ার কথা রয়েছে, যে শান্তি আলোচনাটি হওয়ার কথা রয়েছে, আদৌ সেটি হবে কিনা সেটি যথেষ্ট সন্দেহ রয়েছে এবং সেটি হওয়ার সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বলেছিলাম তুরস্ক আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এখন সেই সাইন বা সেই নিদর্শন আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। ফলে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই ক্যালকুলেশন গুলো এখন হয়তোবা আমাদের সামনে এই মুহূর্তের জন্য মনে হবে একটু কঠিন, কিন্তু একেবারেই মানে অবাস্তব কথা আমি বলছি না, মানে কল্পনা প্রসূর হলেও, মানে আশঙ্কার কথা হলেও যে একেবারে হতবাজি কথা আমার কাছে এটি একদমই মনে হয় না। তবে সেটিকে বাস্তবায়ন বা বাস্তবতার রূপ দেখতে হলে একটু অপেক্ষা করতে হচ্ছে, হয়তোবা দুদিন আগে বা দুদিন পরে।